হ্যালো সবাইকে। এই ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা টাইপ 2 এরর এবং কিভাবে একটি উপযুক্ত স্যাম্পল সাইজ বেছে নিয়ে আমাদের টাইপ 2 এররের প্রয়োজনীয়তা পূরণ করা যায় তা নিয়ে কাজ করব। প্রথম প্রশ্ন হল, টাইপ 2 এরর কি? আমরা আমাদের আগের লেকচারগুলোতে এর পরিচয় দিয়েছি। টাইপ 2 এরর হল যখন আমরা কোনো হাইপোথিসিস টেস্ট করি, তখন আমাদের কাছে সবসময় একজোড়া অনুমান থাকে। আমরা একটি সমীকরণকে আমাদের নাল হাইপোথিসিস বলি, যাকে H0, H0 হিসেবে চিহ্নিত করা হয়। যখন আমরা এটি পাই, তখন আমাদের একটি অল্টারনেটিভ হাইপোথিসিসও থাকে যা আমাদের নাল হাইপোথিসিস H0 এর বিপরীত। যখন আমরা বলি আমাদের পপুলেশন বা স্যাম্পল তথ্যের ভিত্তিতে এই H0 সঠিক নয়, কিন্তু আমরা তবুও তা গ্রহণ করি, তার মানে আমরা কোনো ভুল করছি, তাই না? এই পরিস্থিতিতে আমরা এই ধরনের ভুলকে আমাদের টাইপ 2 এরর বলি। যখন আমাদের টাইপ 2 এরর থাকে, আমরা সাধারণত একে বেটা দিয়ে চিহ্নিত করি এবং এই সেকশনে আমরা এমন একটি স্যাম্পল সাইজ খোঁজার চেষ্টা করব যা আমাদের বিটাকে কিছু প্রয়োজনীয়তা পূরণে সাহায্য করবে, যেমন বিটা 0.1 বা 0.01 এর চেয়ে ছোট হওয়া। অন্য কথায়, আমাদের টাইপ 2 এররের সম্ভাবনা 0.1 বা 0.01 এর চেয়ে ছোট। তার আগে, প্রথমত আসুন তথ্যের ভিত্তিতে আমাদের স্যাম্পল সাইজের সমীকরণটি পরিচিত করে নিই। প্রথমত, আসুন টু সাইডেড টেস্ট নিয়ে কাজ করি। এখানে একটি টু সাইডেড টেস্টে আমাদের H1, H1 হবে নিচের অসমতা বা ইনিকুয়েশন। এখানে যখন আমাদের নাল হাইপোথিসিস মু সমান μ0 হয়, তখন টু সাইডেড টেস্টের জন্য আমাদের H1 হবে একটি অসমতা। তার মানে আমাদের μ0 = μ0 হবে এবং এই অংশে আমরা সবসময় টাইপ 2 এরর নিয়ে কাজ করি, তাই না? অর্থাৎ আমাদের H0 সঠিক নয়, যা থেকে বোঝা যায় আমাদের μ0 আসলে আমাদের এর প্রকৃত মানের সমান নয়। এখানে আমরা একটি অনুমান করব যে আমাদের এর প্রকৃত মান এই সমীকরণের মতো দেখতে হবে। এখানে আমাদের এর প্রকৃত মান হল μ0 প্লাস ডেল্টা। এখানে ডেল্টা একটি ধ্রুবক। এই ডেল্টা হল আমাদের প্রকৃত মান এবং আমাদের অনুমান μ0 মধ্যে পার্থক্য। অন্য কথায়, অবশ্যই আমরা এই সমীকরণটিকে এভাবে লিখতে পারি যে μ0 সমান μ-ডেল্টা। সুতরাং এই তথ্যের ভিত্তিতে আপনি যদি আমাদের z দেখেন, যা আমাদের z এর সমীকরণ, তবে আমরা এমন একটি সমীকরণ পাব। কারণ আমাদের z0 এর সমীকরণটি সর্বদা আমাদের নমুনার গড় সিবার এবং এর অনুমানকৃত মানের পার্থক্যের সমান। সুতরাং এখানে একটি μ0 আছে এবং তারপর আমরা এটিকে নমুনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা এবং নমুনার আকার n এর বর্গমূল দিয়ে ভাগ করি। এখন যেহেতু আমাদের μ0 সমান μ-ডেল্টা, সুতরাং আমরা যখন এই সমীকরণটি বসাবো তখন আমরা দ্বিতীয় অংশটি পাব, সিবার মাইনাস ব্র্যাকেটে μ-ডেল্টা। এটি আমাদের লব হয়ে যাবে এবং তারপর আমরা এই সমীকরণটিকে দুটি অংশে ভাগ করতে পারি। প্রথম অংশটি এই সমীকরণ হয়ে যাবে। এখানে প্রথম অংশটি হল সিবার মাইনাস যাকে সিগমা বাই √n দিয়ে ভাগ করা হয়েছে। আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা জানি যে এই প্রথম অংশটি প্রকৃতপক্ষে একটি আদর্শ স্বাভাবিক বিন্যাস এবং দ্বিতীয় অংশটিতে কেবল আমাদের ডেল্টা, সিগমা এবং n এর প্যারামিটার রয়েছে।
এখানে এই সবকিছু হলো কিছু সংখ্যা। সুতরাং আসলে দ্বিতীয় অংশটি কেবল একটি ধ্রুবক। এখন আমরা যা পাব তা হল, যেহেতু এই সমীকরণটি একটি আদর্শ স্বাভাবিক বিন্যাস র্যান্ডম ভেরিয়েবল এবং একটি ধ্রুবকের যোগফল। এখানে আমরা পুরো সমীকরণটি পাব। এই দুটি অংশই হল আমাদের Z0। সুতরাং আমরা জানি, স্বাভাবিক বিন্যাসের বৈশিষ্ট্য এবং রৈখিক ফাংশনের গড় ও ভেদাঙ্কের ভিত্তিতে এটি প্রকৃতপক্ষে এখনও একটি স্বাভাবিক বিন্যাসই। তবে এখানে একমাত্র পরিবর্তন হল, এই Z0 এর গড় হল আমাদের ধ্রুবক অংশ, যার মানে এখন গড় হবে ডেল্টা ভাগ সিগমা বাই রুট ওভার n, এবং ভেদাঙ্ক এখন পরিবর্তিত হয়েছে। সুতরাং এখন আমরা আমাদের Z0 এর একটি নতুন সমীকরণ পাব। Z0 এর এই বিন্যাসের ভিত্তিতে আমরা এখন টাইপ 2 ভুলের সম্ভাবনা বা বিটা গণনা করতে পারি। কারণ ডেল্টার পরিপ্রেক্ষিতে বিটা হল আমাদের দুটি প্রান্তবিন্দুর মধ্যবর্তী Z0 এর সম্ভাবনা, কারণ আমরা এখন টু সাইড টেস্ট নিয়ে কাজ করছি। সুতরাং বাম দিকের প্রান্তবিন্দু হল ঋণাত্মক Z আলফা 2 এবং ডান দিকের প্রান্তবিন্দু হল ধনাত্মক Z আলফা 2। এখন আমরা জানি Z0 একটি স্বাভাবিক বিন্যাস অনুসরণ করে, তবে এটি আদর্শ স্বাভাবিক বিন্যাস নয়। সুতরাং আমাদের যা করতে হবে তা হল স্বাভাবিক বিন্যাসকে আদর্শ স্বাভাবিক বিন্যাসে রূপান্তর করা। তার মানে আমাদের গড় বিয়োগ করতে হবে এবং এখানে ভেরিয়েন্স দিয়ে ভাগ করতে হবে। সুতরাং আমরা যা পাব তা হল এই সমীকরণটি। বাম এবং ডান প্রান্তবিন্দুতে আমরা গড় বিয়োগ করেছি এবং 1 দিয়ে ভাগ করেছি, কারণ এই নতুন বিষয়টি এখন একটি স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন হবে। তাই আমরা 0 থেকে Z এ পরিবর্তন করি। আমরা সবসময় Z ব্যবহার করি র্যান্ডম ভেরিয়েবল যা একটি স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন অনুসরণ করে তা বোঝাতে। এখানে আমরা যা পাব তা হল দুটি প্রান্তবিন্দুর মধ্যবর্তী এই সম্ভাবনা। আসলে এটি হল Z এর সম্ভাবনা যা ডান প্রান্তবিন্দুর সমান বা ছোট, অর্থাৎ আমাদের Z আলফা বাই 2 মাইনাস গড়। এবং এটি হল ডান প্রান্তবিন্দুর সম্ভাবনা থেকে বাম প্রান্তবিন্দুর চেয়ে Z ছোট হওয়ার সম্ভাবনা বিয়োগ। সুতরাং এটি হল Z যা নেগেটিভ Z আলফা বাই 2 মাইনাস গড়ের চেয়ে ছোট। এখানে আমরা যা করব তা হল এই অংশের জন্য একটি আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করব। তাহলে এই আসন্ন মানটি কি? আসলে এই সম্ভাবনার জন্য বা অন্য কথায় আমাদের বিটার মানের জন্য আমরা শুধুমাত্র ডান প্রান্তবিন্দুর সম্ভাবনা ব্যবহার করে এর আসন্ন মান বের করতে পারি। অন্য কথায়, এই সমীকরণের বিটার মানটি Z এর সম্ভাবনার সমান বা ছোট, যা আলফা বাই 2 মাইনাস ডেল্টা ডিভাইডেড বাই সিগমা বাই রুট n। ঠিক আছে, সুতরাং এখানে আমরা একটি আসন্ন মান ব্যবহার করছি। এই আসন্ন মানের ভিত্তিতে এবং আমাদের স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন টেবিলের সাহায্যে আমরা যা পাব তা হল আমাদের নেগেটিভ Z বিটা। আসলে এই মানটি Z আলফা বাই 2 মাইনাস ডেল্টা গুণ রুট n এবং তাকে সিগমা দিয়ে ভাগ করার মানের সমান। এটিই আমরা পাচ্ছি এবং এই সমীকরণের ভিত্তিতে এখন আমরা আমাদের M এর সমীকরণ পাব। সুতরাং এই সমীকরণটি দেখতে কেমন হবে তা নিচে দেওয়া হল। লবে আমরা পাব Z আলফা বাই 2 প্লাস Z বিটার বর্গ, যাকে ডেল্টা স্কয়ার দিয়ে ভাগ করতে হবে এবং শেষে সিগমা স্কয়ার দিয়ে গুণ করতে হবে।
সুতরাং এটি আমাদের নমুনার আকার বা স্যাম্পল সাইজের সমীকরণ। আমরা আলফা, বিটা, ডেল্টা এবং সিগমা জানা থাকলে স্যাম্পল সাইজের সমীকরণটি পেয়ে গেছি। এর পরের ধাপে আমরা ওয়ান সাইডেড টেস্টের জন্য সমীকরণটি বের করব। ওয়ান সাইডেড টেস্টের জন্য সমীকরণটি ইতিমধ্যেই স্ক্রিনে দেওয়া আছে। সুতরাং একমুখী পরীক্ষার ক্ষেত্রে একমাত্র পার্থক্য হল এখানে জেড আলফা ওভার 2 এর পরিবর্তে আমরা জেড আলফা ব্যবহার করব। একমুখী পরীক্ষার সূত্রের কথা বলার সময় আমরা এটি আগেই অনেকবার বুঝিয়েছি এবং একমুখী পরীক্ষার ক্ষেত্রে H1 এ মুখী মু 0 এর চেয়ে বড় নাকি ছোট তা কোনো বিষয় নয়। আমাদের n এর সমীকরণটি সবসময় একই থাকে, এটি হল জেড আলফা এবং জেড বেটা এর যোগফলের বর্গ, যাকে ডালতা এর বর্গ দিয়ে ভাগ করে শেষে সিগদা এর বর্গ দিয়ে গুণ করতে হয়। সুতরাং আমরা ইতিমধ্যে দ্বিমুখী এবং একমুখী পরীক্ষার জন্য আমাদের সূত্রগুলো পরিচিত করিয়েছি। এখন আমি একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে চাই যে কিভাবে আমরা এই সূত্রগুলো ব্যবহার করতে পারি। চলুন এই উদাহরণটি দেখা যাক। এই উদাহরণটি একটি ব্যাটারির আয়ুষ্কাল নিয়ে। যদি আপনি এখানে দেখেন, আমরা ইতিমধ্যে জানি যে ঘন্টার হিসেবে এই আয়ুষ্কাল একটি নরমাল ডিস্ট্রিবিউশন অনুসরণ করে এবং এখানকার সিগদা হল 1.5। তার মানে হল পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হল 1.5। এবং আমাদের হাইপোথিসিসের জন্য আমরা ধরে নিচ্ছি যে আয়ুষ্কালের গড় হল 40 ঘন্টা। তবে অবশ্যই যখন আমরা টাইপ 2 এরর নিয়ে কাজ করি, তখন এর মানে হল এটি আমাদের প্রকৃত মান নয়। তাই এখানে আমরা ধরে নিচ্ছি যে আয়ুষ্কালের প্রকৃত গড় মান হল 43 ঘন্টা। এবং প্রশ্নটি হল, টাইপ 2 এরর বেটা এর সম্ভাবনা 0.05 এর চেয়ে কম নিশ্চিত করতে আমাদের কতগুলো স্যাম্পল বা নমুনা নিতে হবে? যখন আমরা আলফা সমান 0.025 নিয়ে একটি দ্বিমুখী পরীক্ষা করি, এখানে আলফা হল আমাদের টাইপ 1 এরর, অর্থাৎ টাইপ 1 এররের সম্ভাবনা। তো এই ক্ষেত্রে প্রশ্নটি হল, আমরা সবসময় বলি যে আমাদের স্যাম্পল সাইজ যদি বড় হয়, তবে অবশ্যই টাইপ 1 এবং টাইপ 2 উভয় এররের সম্ভাবনাই কমে যাবে। কিন্তু মাঝে মাঝে আমরা লিমিটেড বা সীমাবদ্ধ ক্ষেত্রের একটি মান পেতে চাই, তাই না? কারণ অনেক সময়, যেমন এখানে, আমরা আমাদের পরীক্ষার জন্য 100 বা 1000 কিংবা 10 লক্ষ ব্যাটারি খুঁজে পাব না বা নমুনা হিসেবে নির্বাচন করতে পারব না। তো এখানে প্রশ্ন হল, টাইপ 2 এররের সম্ভাবনা 0.05 এর চেয়ে কম রাখতে হলে আমাদের সর্বনিম্ন কতগুলো স্যাম্পল সাইজ দরকার, যখন আমাদের টাইপ 1 এররের সম্ভাবনা 0.025 দেওয়া আছে। ঠিক আছে। সুতরাং এখানে যদি আমরা এই অংশটি নিয়ে কাজ করতে চাই, তবে প্রথম কাজ হল প্রশ্নে দেওয়া সমস্ত তথ্যকে কিছু সমীকরণে রূপান্তর করা। তাহলে এখানে আমরা যা পাচ্ছি, প্রথম যে বিষয়টি সেটি হল আমাদের প্রশ্নের জন্য আমরা μ0 জানি। তাহলে উদাহরণের জন্য আমি সবুজ রং ব্যবহার করি। তাই এখানে আমরা আমাদের হাইপোথিসিস টেস্ট করব। কারণ এটি আমরা ধরে নিয়েছি যে আমাদের গড় আয়ুষ্কাল 40 ঘন্টা। তার মানে আমাদের নাল হাইপোথিসিসের জন্য μ সমান 40 এবং যেহেতু আমরা এটি 2-টেইল টেস্টের জন্য করছি, তার মানে আমাদের H1 এর জন্য এটি μ0 = 40। এবং এই প্রশ্নে তারা আমাদের গড়ের আসল মানটি আগেই দিয়ে দিয়েছে। সুতরাং তারা বলেছে গড়ের আসল মান সমান 43। তাহলে আমরা যা জানি তা হল, আমাদের গড়ের আসল মান এবং আমাদের ধারণা μ0 এর মধ্যে পার্থক্য হল 43 - 40।
অর্থাৎ এখানে আমাদের ডেল্টার মান সমান 3। এবং পরবর্তী বিষয় হল, আমাদের পপুলেশন সম্পর্কে আরও একটি বিষয় আছে, তা হল সিগমার মান। প্রশ্নে সিগমার মান 1.5 দেওয়া আছে। এবং এরপর আমরা বিটা 0.05 এর চেয়ে ছোট হওয়ার বিষয়টি নিয়ে কাজ করতে চাই। কিন্তু যেহেতু আমরা চরম পরিস্থিতির কাজ করছি, তাই আমরা বিটার মান 0.05 ধরতে পারি। আর শেষ বিষয়টি হল আলফার মান, তাই না? এখানে আলফার মান হল 0.025। তাহলে আলফা 0.025। এবং এর ওপর ভিত্তি করে আমাদের আলফা বাই 2 প্রয়োজন হবে, কারণ আমরা 2 টেইল টেস্ট নিয়ে কাজ করছি। সুতরাং আলফা বাই 2 হবে 0.0125। ঠিক আছে, এখন আমাদের সব প্যারামিটারের মান জানা হয়ে গেছে। এরপর আমাদের n এর সমীকরণটি বের করতে হবে এবং সব মান সেখানে বসাতে হবে। আমাদের সমীকরণের ওপর ভিত্তি করে n এর সূত্রটি আমরা জানি। এটি হল z আলফা বাই 2 প্লাস z বিটা এর বর্গকে ডেল্টা স্কয়ার গুণ সিগমা স্কয়ার দিয়ে ভাগ। যখন আমরা সব মান বসাবো, তখন প্রথমটি হবে z সাব 0.125 যোগ z সাব 0.5 এবং ডিনোমিনেটর বা হর হবে 3 এর বর্গ, কারণ আসল মান ও হাইপোথিসিসের পার্থক্য 3 এবং সিগমার মান 1.5। তাহলে সব মান বসানোর পর পরবর্তী কাজ হল z সাব 0.0125 এবং z সাব 0.05 এর মান খুঁজে বের করার জন্য আমাদের স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের টেবিল ব্যবহার করা। 0.125 এবং z সাব 0.05। সুতরাং আমি এখানে টেবিলটি কিভাবে ব্যবহার করব তা এড়িয়ে যাচ্ছি, কারণ আমরা এটি ইতিমধ্যে অনেকবার পুনরাবৃত্তি করেছি এবং আমি কেবল প্রথম z এর মান 2.24 এবং দ্বিতীয়টির মান 1.64 দিচ্ছি। এখন যখন আমাদের এই দুটি মান আছে, আমরা এটি গণনা করতে ক্যালকুলেটর ব্যবহার করতে পারি এবং ক্যালকুলেটরে এটি হিসাব করার পর আমরা একটি সংখ্যা পাব যা হল 3.76। তবে এটিই প্রশ্নের শেষ নয়। আমরা যা জানতে চাই তা হল আমাদের নমুনার আকারের মান কত, তাই না? সুতরাং আমরা যদি নমুনার আকারের কথা ভাবি, নমুনার আকার কেবল একটি পূর্ণসংখ্যা হতে পারে। এটি এমন হতে পারে যে আমরা 3টি ব্যাটারি বাছাই করলাম, আমরা 10টি ব্যাটারি বাছাই করলাম, কিন্তু আমাদের পক্ষে 3.76টি ব্যাটারি বাছাই করা অসম্ভব। সুতরাং আপনি যদি এখানে পূর্ণসংখ্যা পেতে চান, তবে এটি করার দুটি উপায় আছে। প্রথমটি হল আমরা একটি রাউন্ড সংখ্যা পেতে পারি। অর্থাৎ যদি দশমিকের পরের অঙ্কটি 4 এর সমান বা ছোট হয়, তবে আমরা তা বাদ দেই। যদি এটি 5 এর সমান বা বড় হয়, তবে আমরা এটিকে এক ঘর বাড়িয়ে লিখতে পারি। যাই হোক, এখানে আমরা যা নিয়ে কাজ করছি তা হল আমরা চাই আমাদের বিটা 0.05 এর চেয়ে ছোট হোক, এবং আমরা সবসময় বলি যে যদি আমরা n বৃদ্ধি করি, তবে বিটা ছোট হয়ে যাবে। যদি আমরা n হ্রাস করি, তবে বিটা বড় হয়ে যাবে। সুতরাং যেহেতু এখানে আমরা চাই বিটা একটি ছোট সংখ্যা হোক, তাই দশমিকের পরে যাই থাকুক না কেন, আমাদের n সবসময় আমাদের প্রকৃত মান বা এই সূত্রের ফলাফলের চেয়ে বড় পূর্ণসংখ্যা হওয়া উচিত। এর মানে হল এই প্রশ্নের জন্য আমাদের n এর মান হবে 4। সুতরাং এই প্রশ্নে আমরা আমাদের 4টি নমুনা বাছাই করতে হবে যাতে নিশ্চিত হওয়া যায় যে বিটা অর্থাৎ টাইপ 2 এরর এর সম্ভাবনা 0.05 এর চেয়ে ছোট এবং আমাদের টাইপ 1 এরর আলফার সম্ভাবনা 0.025 এর সমান। ঠিক আছে। তো
এটি ছিল আমাদের টাইপ 2 এরর এবং কিভাবে নমুনার আকার খুঁজে বের করতে হয় তার ভিডিও। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। তাহলে পরের বার যখন আমি নতুন ভিডিও প্রকাশ করব, আপনি বিজ্ঞপ্তি পাবেন। শোনার জন্য ধন্যবাদ এবং আমার পরবর্তী ভিডিওতে দেখা হবে।